খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো আগামীকালই জেল মুক্তি কেজরিওয়ালের, সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। বিচারাধীন বিষয়ে নবান্নে লাইভ স্ট্রিমিং এ আপত্তিতে সুপ্রিম যুক্তি দেখালেন মুখ্যমন্ত্রী। দাড়িভিট কাণ্ড, পঞ্চায়েত ও লোকসভা ভোটের সময় নিহতদের ৩ পরিবারকে চাকরি দিলেন শুভেন্দু। ঝুলে রইল অনুব্রত জামিন মামলা, পরবর্তী শুনানি কবে? বিজেপির আন্দোলনে ধুন্ধুমার কলকাতায়। বাংলার পাশে দাঁড়িয়ে কমরেড কারাটের বিরুদ্ধেও গিয়েছিলেন সীতারাম। তৃণমূল সভাপতির হুমকি, বিজেপির কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আগামীকালই জেল মুক্তি কেজরিওয়ালের। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আগামীকাল রায় ঘোষণা করতে চলেছে শীর্ষ আদালত। গোটা দেশের নজর এখন সুপ্রিম কোর্টের উপর। বিচারপতি সূর্যকান্ত ও উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ 5ই সেপ্টেম্বর কেজরিওয়ালের জামিনের বিষয়ে তাদের রায় সংরক্ষণ করেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের উপর আগামীকাল অর্থাৎ শুক্রবার রায় দেবে সুপ্রিম কোর্ট। গত শুনানিতে অর্থাৎ 5ই সেপ্টেম্বর বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ সব পক্ষের যুক্তি তর্ক শুনে রায় সংরক্ষিত রাখেন। দিল্লির মুখ্যমন্ত্রী ইডি মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন। আগামীকাল সিবিআই গ্রেফতারি মামলায় নিয়ে রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। কেজরিওয়াল সুপ্রিম কোর্টে 2টি পিটিশন দাখিল করেছেন। একটি পিটিশনে তিনি হাইকোর্টের জামিনের আবেদন নাকচকে চ্যালেঞ্জ করেছেন এবং অন্যটিতে তিনি সিবিআই এর হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ইডি মামলায় 12ই জুলাই সুপ্রিম কোর্ট থেকে জামিন পান কেজরিওয়াল। ইডি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পরে সিবিআই 26শে জুন তিহার জেল থেকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি হয়। সিবিআই এবং কেজরিওয়ালের যুক্তি শোনার পরে শীর্ষ আদালত তার রায় সংরক্ষণ করে। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মানু সিংঘভি বলেছেন যে অরবিন্দ কেজরিওয়ালের অবিলম্বে জামিন দেওয়া উচিত। তাকে পরিকল্পনা মাফিক গ্রেফতার করা হয়েছে। তিনি কোথাও পালিয়ে যাবেন না। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দিল্লির মুখ্যমন্ত্রী। এমনকি সিবিআই এফআইআর এ কেজরির নামে কোনো উল্লেখ নেই বলেও দাবি করা হয়। পরে এফআইআর এ তার নাম যুক্ত করে সিবিআই। কেজরিওয়ালকে রাজনৈতিক কর্মকাণ্ডে আটকাতে পরিকল্পনা করে গ্রেফতারি করা হয়েছিল বলেও আদালতে জানান তার আইনজীবী। একই সময়ে সিবিআই এর পক্ষে হাজির হয়ে এএসজি রাজুও তার যুক্তি পেশ করেন। মদ কেলেঙ্কারি প্রধান অভিযুক্ত কেজরিওয়ালের বিরুদ্ধে প্রমাণ রয়েছে। সিবিআই গ্রেফতারকে চ্যালেঞ্জ করে পিটিশনটি সঠিক নয়, কোনো সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়নি। তদন্তের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট গ্রেফতারের অনুমোদন দেন। সিবিআই এর আবেদন মঞ্জুর করে রাউজ অ্যাভিনিউ কোর্ট। আদালতে অনুমতির পর পরোয়ানা জারি করে তাকে গ্রেফতার করা হয়। বৈঠক নিয়ে একাধিক চিঠি চাপাটি, শর্ত আরোপ, শর্ত মেনে নেওয়া, এত কিছুর পরও নবান্নে মুখ্যমন্ত্রী ও জুনিয়র চিকিৎসকদের বৈঠক ভেস্তে যাওয়ার পথে। বৃহস্পতিবার বিকেলে প্রায় 1.5 ঘন্টা ধরে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করার পরও গেলেন না আন্দোলনকারীরা। তাদের এক ও একমাত্র শর্ত, বৈঠকে লাইভ স্ট্রিমিং না হলে তারা আলোচনায় বসবেন না। অন্যদিকে লাইভ স্ট্রিমিং এর শর্ত মানতে নারাজ রাজ্য সরকারও। কেন সেই আপত্তি? সন্ধ্যাবেলা নবান্নের সাংবাদিক বৈঠকে তার যুক্তি দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। বললেন এটা বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টে মামলা চলছে। শীর্ষ আদালত যেভাবে লাইভ স্ট্রিমিং করতে পারে আমরা পারি না, এ বিষয়ে সুপ্রিম কোর্টেরই নির্দিষ্ট নিয়ম আছে। বৃহস্পতিবার নবান্নের আমন্ত্রণে জুনিয়র চিকিৎসকদের 30 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি মেনে নিয়েছিল রাজ্য প্রশাসন। 5 দফার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল বৈঠকের লাইভ স্ট্রিমিং, আর সেখানেই বারবার বাধা। লাইভ সম্প্রচার ছাড়া কিছুতেই বৈঠকে রাজি নন আন্দোলনকারীরা। নবান্ন অবশ্য ভিডিও রেকর্ডিং এর কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী 2 ঘন্টার বেশি অপেক্ষা করার পর বৈঠক ব্যর্থ হওয়ায় কার্যত হতাশই বলেন, আমরা 3টে ভিডিও ক্যামেরার ব্যবস্থা করেছিলাম, তাতে সব থাকতো, আমরা পরে শেয়ার করতাম, কিন্তু ওরা এলেনই না। যদিও যুক্তিও দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার মন্তব্য, বিষয়টি বিচারাধীন, তাই লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। পরে নবান্নের সাংবাদিক বৈঠকে একই যুক্তি দিলেন মুখ্যমন্ত্রী।
দাড়িভিট কাণ্ড এবং লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনের সময় 3 নিহতের পরিবারকে চাকরি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরি পেলেন দাড়িভিটে নিহত ছাত্রের ভাই সুজিত সরকার। পঞ্চায়েত নির্বাচনের সময় ডায়মন্ড হারবারে নিহত ভোলানাথ মণ্ডলের স্ত্রী রূপালী মণ্ডল এবং গত লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে হিংসায় নিহত বিজেপি কর্মী রথিবালা আরির নাতি অভিজিৎ আরি। বিধানসভায় এই 3 জনকে চাকরি দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা প্রতি বছর বিধানসভায় নিজের দপ্তরে 3 জনকে চাকরি দিতে পারেন। এবছর সেই চাকরি দেওয়া হলো দাড়িভিট কাণ্ডে নিহত ছাত্রের পরিবার এবং লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনের সময় হিংসায় নিহত দুজনের পরিবারের সদস্যকে। দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছিল 2018 সালে। শুভেন্দু সেই সময় ছিলেন তৃণমূলে। এ প্রসঙ্গে তিনি বলেন, দাড়িভিটের ঘটনা যে সময় ঘটেছিল তখন আমি তৃণমূলে ছিলাম, কিন্তু সৌভাগ্যবশত ওই পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার সুযোগ আমিই পেলাম। বৃহস্পতিবারই নিহতদের পরিবারের 3 সদস্য বিধানসভায় চাকরিতে যোগ দিয়েছেন। যে চাকরি তাদের দেওয়া হয়েছে তা রাজ্য সরকারি চাকরি। গ্রুপ ডি কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে তাদের। রাজ্য সরকার এই 3 জনকে বেতন দেবে। উল্লেখ্য, 2018 সালের সেপ্টেম্বরের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাই স্কুল। অবরোধ, লাঠিচার্জ, ইট পাথর ছোড়া থেকে শুরু করে বোমা গুলিও চলে বলে অভিযোগ। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজেশ সরকার এবং তাপস বর্মন নামে 2 প্রাক্তন ছাত্রের। সুজিতের ভাই চাকরি পেলেন। এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেন স্থানীয়রা, যদিও পুলিশ ওই অভিযোগ অস্বীকার করে। ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে তাদের পরিবার এবং এলাকাবাসীর একাংশের আন্দোলনে প্রায় 2 মাস ধরে বন্ধ ছিল দাড়িভিট স্কুল। এখনো সেই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। লোকসভা নির্বাচনে তমলুক ভোটের আগে গত 23শে মে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। সেখানে বিজেপি কর্মী রথিবালাকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হামলা হয় তার পুত্রের উপরেও। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে। পুত্রকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন রথিবালা। পরে তার মৃত্যু হয়। সেই ঘটনা নিয়েও হাইকোর্টে মামলা হয়। তার নাতি চাকরি পেলেন। এছাড়া ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনের সময় অশান্তিতে মৃত্যু হয়েছিল ভোলানাথে। তার স্ত্রীকেও বিধানসভায় চাকরি দিলেন বিরোধী দলনেতা। দিল্লি হাইকোর্টে ঝুলে রইল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি। বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বানসাল কৃষ্ণর এজলাসে অনুব্রত দায়ের করা ডিফল্ট জামিন আর্জির শুনানি ছিল। পরবর্তী শুনানি 20 নভেম্বরে। 17 সেপ্টেম্বর রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রতের রেগুলার বেল পিটিশনের শুনানি হবে। শুনানির শুরুতেই তার আইনজীবী আহমেদ ইব্রাহিম অভিযোগ করেন, গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করার সময় ইডি অনুব্রতকে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট বা গ্রেফতার সংক্রান্ত নথি প্রদান করেনি। এই অভিযোগ শুনে ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু তার সতীর্থ আইনজীবী অনুপম শর্মাকে নির্দেশ দেন অনুব্রতর আইনজীবীকে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট প্রদান করতে। এরপরেই অনুব্রতর আইনজীবী জানান, 17 সেপ্টেম্বর দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের দায়ের করা রেগুলার বেল পিটিশনের শুনানি হবে। এই কথা শুনে বিচারপতি নীনা বানসাল কৃষ্ণ জানান, তিনি এদিনের মতো শুনানি মুলতবি রাখছেন। রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রতর রেগুলার বেল পিটিশনের আর্জির পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত গ্রহণ করে তা দেখার পরেই নভেম্বরের 20 তারিখে তিনি অনুব্রতর ডিফল্ট বেল পিটিশনের মামলার শুনানি করবেন। আরজিগড় মেডিকেলের নির্যাতিতার বিচারের দাবি চেয়ে ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে উত্তেজনা এসএন ব্যানার্জি রোডে। আজ ডিসি সেন্ট্রালের অফিস ঘেরাও করে বিজেপি। এই কর্মসূচিতে ছিলেন কলকাতা উত্তরের বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ, তাপস রায় সহ আরও একাধিক কর্মী সমর্থকরা। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সরব হয়েছে সারা বিশ্ব। ইতিমধ্যেই বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রী এবং নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে বেশ কিছুদিন ধরে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছে বিজেপি। এবার তারই মধ্যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। বিজেপির কর্মী সমর্থকদের আটকাতে ঘটনাস্থলে জমায়েত হন একাধিক পুলিশ কর্মী। বিক্ষোভকারীদের যাতে এগোতে না পারে তাই কলকাতা পুর নিগমের সামনে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়। ব্যারিকেডের উপর দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এর ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের। প্রায় আধা ঘন্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। 1975 সালে জরুরি অবস্থার সময় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সিপিআইএম এর সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অর্থনীতি বিষয়ে পিএইচডি করেছিলেন তিনি। জরুরি অবস্থা জারি হওয়ায় তিনি আত্মগোপন করতে বাধ্য হয়েছিলেন। সেখানেই থেমে গিয়েছিল তার ডক্টরেটের পড়াশোনা। 1975-এ আরও অনেক বিরোধী নেতার মতো গ্রেফতার করা হয়েছিল তাকেও। 1977-এ জেল থেকে বেরিয়ে
ওই বছর একই বছরে তিনি 3বার জেএনইউ ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এই সময় তার সঙ্গে আলাপ হয়েছিল তার ভবিষ্যতের কমরেড প্রকাশ কারাটের। এই দুই তরুণ ছাত্রনেতার হাত ধরেই গত শতাব্দীর 7-এর দশকে জেএনইউ হয়ে উঠেছিল বাম ছাত্র আন্দোলনের ঘাঁটি। তবে অদ্ভুতভাবে এই দুই বন্ধু তথা কমরেড ছিলেন সিপিআইএম এর দুই ভিন্ন লাইনের নেতা। ভবিষ্যতে তাদের মধ্যে মিলের থেকে অমিলই বেশি দেখা গিয়েছিল। সীতারামকে মনে করা হয় সিপিআইএম এর নরমপন্থী নেতা, অন্যদিকে প্রকাশ কারাট ছিলেন চরমপন্থী লাইনের। মোদী সরকারের বিরোধিতা করতে কংগ্রেস সহ সকল বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে এক জায়গায় চেয়েছিলেন সীতারাম। অন্যদিকে প্রকাশ কারাট শিবিরের মতে এই লড়াই কমিউনিস্ট পার্টিতে একাই লড়তে হবে। কংগ্রেসকে তারা দূরে রাখারই পক্ষপাতী ছিলেন। এমনকি 2016 সালের নির্বাচনের আগে বঙ্গের সিপিআইএম নেতারা যখন কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চেয়েছিলেন, বিরোধিতা এসেছিল কারাট শিবির থেকে। ঝড় বয়ে গিয়েছিল দলে, কিন্তু বঙ্গ নেতাদের এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন ইয়েচুরি। তাদের ভরসা দিয়েছিলেন। নির্বাচনী সাফল্য না আসলেও শেষ পর্যন্ত জোট বেঁধেছিল বঙ্গ সিপিএম ও কংগ্রেস। শুধু এই ক্ষেত্রেই নয়, বিভিন্ন সময় বঙ্গের নেতারা পাশে পেয়েছিলেন ইয়েচুরিকে। 1996 সালে যখন জ্যোতি বসুর সামনে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল, সেই সময় কারাট শিবির রাজি হয়নি। সীতারাম চেয়েছিলেন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করা হোক। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে দেশের কোনায় কোনায় সিপিআইএম দলের নাম ছড়িয়ে পড়বে। বঙ্গের নেতাদের এই যুক্তিকে সমর্থন করেছিলেন সীতারাম। ইন্দো মার্কিন পরমাণু চুক্তির প্রেক্ষিতে ইউপিএ 2 সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাখ্যানেরও যে সিদ্ধান্ত কারাতের নেতৃত্বাধীন সিপিআইএম নিয়েছিল, তারও বিরোধিতা করেছিলেন সীতারাম। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যখন সোমনাথ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হলো, তারও বিরোধিতা করেছিলেন সীতারাম। সোমনাথ চট্টোপাধ্যায় সহ বঙ্গের প্রায় সব নেতার সঙ্গেও তার ছিল সুসম্পর্ক। এমনকি তিনি দলের সাধারণ সম্পাদক হওয়ার পর সোমনাথ চট্টোপাধ্যায়কে দলে ফেরানোরও উদ্যোগ নিয়েছিলেন। তা অবশ্য সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন সোমনাথ। প্রকাশ কারাতের সঙ্গে এই লাইনগত বিভেদ থাকা সত্ত্বেও তাদের বন্ধুত্ব শেষ পর্যন্ত ছিল অটুট। তবে বঙ্গের প্রতি ইয়েচুরির একটা অন্য টান ছিল। মাতৃভাষা তেলেগু ছাড়াও ইংরেজি, হিন্দি, মালায়ালাম, তামিলের সঙ্গে সঙ্গে গড়গড়িয়ে বাংলাও বলতে পারতেন তিনি। বঙ্গের নেতাদের সঙ্গে কথা বলার সময় কিংবা বাংলায় আসলেও সব সময় তিনি বাংলাই বলতেন। সীতারামের প্রয়াণে দলের মধ্যেও অনেকটা অভিভাবকহীন হয়ে পড়ল বঙ্গ সিপিআইএম। আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের মালদার সভাপতি আব্দুর রহিম বক্সি রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন তার এক তীব্র মন্তব্যের মাধ্যমে। তিনি বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে প্রতিবাদ করে বলেন, যখন আমাদের দলকে দুর্বল করার চেষ্টা চলছে এবং বিজেপি ও সিপিএম এর পতাকা উঁচিয়ে ধরার চেষ্টা করা হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের পতাকাকে ছিঁড়ে ফেলা হচ্ছে। তার মন্তব্যের চূড়ান্ত অংশে তিনি বলেন, তৃণমূলের পতাকা একটি হলেও আমাদের কর্মীরা 50টি বিজেপির কর্মীর পিঠের চামড়া তুলে নামিয়ে দেবে। এই মন্তব্যের ফলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের নেতার এমন হুমকির রাজনৈতিক উত্তেজনা ও উত্তপ্ত পরিস্থিতি আরো বৃদ্ধি করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন যে এমন মন্তব্য এলাকায় রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি করতে পারে, যা রাজনীতির ক্ষেত্রে নতুন সমস্যা সৃষ্টি করবে। তৃণমূলের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে বিরোধী দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের উগ্র মন্তব্যের ফলে সামগ্রিক রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হতে পারে। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।